আসসালামু আলাইকুম প্রিয় ছাত্ররা, আশা করছি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আমার আজকে ক্লাস হলো বিবিএ সেকেন্ড ইয়ারের সাথে। আমাদের কোর্স হলো ট্যাক্সেশন থিওরি অ্যান্ড প্র্যাকটিস। আমরা ইনকাম ট্যাক্সের বিভিন্ন বিষয়াদি সম্পর্কে জানার চেষ্টা করছি এই ক্লাসগুলোর মাধ্যমে। আমার আজকে একটি নতুন টপিক নিয়ে আমরা আজকে আলোচনা করব। টপিকটা হলো ইনকাম ফ্রম বিজনেস অ্যান্ড প্রফেশনস। এটা আমাদের সেকশন 20-তে আইটিও ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স 1984 সেকশন 20-তে যে 7টা হেড আছে তার ভিতরে 5 নাম্বার হেডিংয়ে আমরা এটা পাবো। ঠিক আছে, ইনকাম ফ্রম বিজনেস অর প্রফেশন, এটা আমাদের 5 নাম্বার হেডে এটা আছে। যদি এটা 5 নাম্বার হেডে, কিন্তু ইনকাম ট্যাক্স অথরিটির জন্য এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা সেক্টর বা একটা খাত, কারণ এখান থেকে ইনকাম ট্যাক্স প্রচুর পরিমাণে এখান থেকে ইনকাম ট্যাক্স কালেক্টেড হয়। আর এখানে এই বিজনেস আর প্রফেশন থেকে যে ইনকামটা, এটা একটু কিন্তু জটিল। মানে আমরা এর আগে যেগুলো পড়েছি অন্যান্য যে খাতগুলো আছে তার থেকে এটা একটু আমাদের মানে একটু জটিলতা এখানে আছে। তাহলে চলো আমরা একটু জানার চেষ্টা করি যে ইনকাম ফ্রম বিজনেস আর প্রফেশন এখানে ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্সে কীভাবে এখানে বলা হয়েছে। আচ্ছা, একদম প্রথমে আমরা যে কাজটা করব সেটা হলো আমরা বিজনেস এবং প্রফেশন এটা সম্পর্কে জানার চেষ্টা করি। আসলে ইনকাম ট্যাক্সে বিজনেস এবং প্রফেশনকে কীভাবে ডিফাইন করা হয়েছে। তাহলে প্রথমে আমরা দেখি মিনিং অফ বিজনেস। বিজনেসের কী মিনিং আছে এখানে বলছে, দ্য ওয়ার্ড বিজনেস ইজ ডিফাইন্ড সেকশন 214 আছে টু ইনক্লুড এনি ট্রেড, কমার্স or manufacture or any adventure or concern in the nature of trade, commerce and manufacture. তাহলে কোনো ট্রেড, কমার্স অথবা ম্যানুফ্যাকচার অথবা কোনো অ্যাডভেঞ্চার যেটা নাকি দেখতে ট্রেড, কমার্স বা ম্যানুফ্যাকচারের মতো, সেই কাজগুলোকে আমরা বিজনেসের মধ্যে ইনক্লুড করছি। এরপর দেখো বলা হয়েছে, দো দ্য ডেফিনিশন নট এক্সস্টিভ, ইট কভার্স এভরি ফ্যাসেট। হ্যাঁ, সব দিক। হ্যাঁ, একজন মানে আমাদের কন্টিনিউয়াসলি অথবা সিস্টেমেটিক্যালি একজন পার্সন তার স্কিল এবং তার লেবার ইউজ করে যে প্রফিট আর্ন করছে যে অকুপেশনের মাধ্যমে, তার এভরি কর্নার বা এভরি ফ্যাসেট আমরা দেখবো যে এখানে কাভার করেছে এই ডেফিনেশনটার মাধ্যমে। আর কি বলেছে, টু রিগার্ড অ্যান অ্যাক্টিভিটি অ্যাজ এ বিজনেস দেয়ার মাস্ট বি আ কোর্স অফ ডিলিংস। ঠিক আছে, কোর্স অফ ডিলিংস থাকবে, আইদার অ্যাকচুয়ালি কন্টিনিউড অর কন্টেমপ্লেটেড টু বি কন্টিনিউড উইথ আ প্রফিট মোটিভ। ঠিক আছে, যে কাজগুলো হবে, যে কোর্স অফ ডিলিংসগুলো আছে সেটা কন্টিনিউ করছে অথবা কন্টেমপ্লেটেড টু বি কন্টিনিউড, সেটা কি বলা হচ্ছে, উইথ আ প্রফিট মোটিভ। মানে তার মোটিভটা থাকতে হবে প্রফিট আর্নের জন্য, নট ফর স্পোর্টস অর প্লেজার। হ্যাঁ, মানে কোনো আনন্দ বা কোনো খেলা, কোনো স্পোর্টস এই উদ্দেশ্যে এই কোর্স অফ ডিলিংসটা না। যেই ডিলিংসের একদম মোটিভটাই হলো প্রফিট আর্ন করা। সে যে তার যে অকুপেশনটা সে রান করছে, তার যে স্কিল বা তার যে লেবারটা সে দিচ্ছে, সেটা অবশ্যই মোটিভটা হবে প্রফিটের জন্য, কোনো স্পোর্টস বা কোনো প্লেজারের জন্য নয়। আচ্ছা, এছাড়া বলছে, ইট ইজ নট নেসেসারি দ্যাট বিজনেস শুড অলওয়েজ কনসিস্ট অফ অ্যাক্টিভিটিস অফ ট্রেড, কমার্স অর ম্যানুফ্যাকচার, ইভেন অ্যাক্টিভিটিস অফ রেন্ডারিং সার্ভিস। একেবারে ট্রেড, কমার্স এবং ম্যানুফ্যাকচার হবে নট নেসেসারি, এটা রেন্ডারিং সার্ভিসও হতে পারে, টু সার্ভিস টু আদার্স, fall within the four concern of the expression business. তাহলে আমরা বিজনেস মধ্যে কি টার্ম পেলাম এখানে আমরা পেয়েছি, এটা ট্রেড হতে পারে, এটা কমার্স হতে পারে, এটা ম্যানুফ্যাকচার হতে পারে, অথবা অ্যাডভেঞ্চার হতে পারে কোনো। এবং সেটা অবশ্যই মোটিভটা কি, মোটিভটা হলো টু আর্ন প্রফিট। সে একজন ব্যক্তি এসএসসি, তিনি যে তার লেবার, তার স্কিল যেটা তিনি তার অকুপেশন হিসেবে তিনি ব্যবহার করছেন, যার মোটিভটাই হলো টু আর্ন প্রফিট। হ্যাঁ, আচ্ছা, এখানে তাহলে দেখো আমরা এক্সপ্লেনেশন করি, আমরা কয়টা জিনিস এখানে পেলাম। বিজনেস ইনক্লুডস ট্রেড, বিজনেস ইনক্লুড কমার্স, বিজনেস ইনক্লুডস ম্যানুফ্যাকচার, আর বিজনেস ইনক্লুড অ্যাডভেঞ্চার অর কনসার্ন ইন দ্য নেচার অফ ট্রেড, কমার্স অর ম্যানুফ্যাকচার। কথাটা মানে কি, তাহলে আমরা ট্রেড বলছি। ট্রেড মানে কি, ট্রেড হলো কেনা বেচা। হ্যাঁ, কোনো একটা প্রোডাক্ট কেনা হয়েছে এবং পরবর্তীতে আবার রিসেলের জন্য কেনা হয়েছে, এরকম এই ঘটনাগুলোকে আমরা ট্রেডের সাথে তুলনা করতে পারি, মানে নর্মাল যে মিনিংটা আমরা বলছি। আর কমার্সটা হলো যেটা অনেক লার্জ স্কেলে যে ট্রেডটা হচ্ছে, সেটাকে আমরা কমার্স বলছি। আর ম্যানুফ্যাকচার তো একদম স্পেসিফিক্যালি যিনি ম্যানুফ্যাকচার করছেন, যিনি উৎপাদন করছেন, কোনো একটা প্রোডাক্ট তিনি উৎপাদন করছেন, তাকে আমরা ম্যানুফ্যাকচার বলছি।
আর বলছে এই যে কাজগুলো আমরা তো জানি যে এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, আমাদের বিজনেস এন্টিটি মানে একটা কন্টিনিউয়াস প্রসেস, কিন্তু সবসময় যেটা কন্টিনিউয়াস প্রসেসই হতে হবে এমন কোনো কথা নেই। এখানে আমাদের এই ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্সের সেন্সে বলা হচ্ছে যে এটা ওয়ান টাইম একটা ট্রানজ্যাকশন হতে পারে, কিন্তু সেই ট্রানজ্যাকশনটা যদি এই ট্রেড কমার্স বা ম্যানুফ্যাকচারের নেচারে হয় তাহলে সেটাকে আমরা বিজনেস বলবো। ঠিক আছে, সেই জন্য বলছি বিজনেস ইনক্লুড অ্যাডভেঞ্চার, হ্যাঁ, অর কনসার্ন, যেটা নেচারটা হবে ট্রেডের মতো, কমার্সের মতো অথবা ম্যানুফ্যাকচারের মতো। আচ্ছা, তাহলে এরপরে আসলে আমরা মিনিং অফ প্রফেশনটা, বিজনেস তো আমরা বুঝে নিলাম, আসলে আমরা প্রফেশনটা বলতে কি বোঝাচ্ছে আমরা একটু বুঝে নিই। বলছে যে প্রফেশন ইনভলভস দ্য আইডিয়া অফ অ্যান অকুপেশন রিকোয়ারিং পিওরলি ইন্টেলেকচুয়াল স্কিল অর ম্যানুয়াল স্কিল অন দ্য বেসিস অফ সাম স্পেশাল লার্নিং। তাহলে একজন ব্যক্তি তার একদম পিওরলি তার ইন্টেলেকচুয়াল স্কিল অথবা ম্যানুয়াল স্কিল, তার কোনো লার্নিং, স্পেশাল লার্নিংয়ের মাধ্যমে সে তার কোনো ইন্টেলেকচুয়াল স্কিল বা লার্নিং স্কিলগুলো কাজে লাগাচ্ছে যে অকুপেশনের মাধ্যমে, তাকেই কিন্তু আমরা প্রফেশন বলছি। আর কি বলছে দেখো, যে এই স্পেশাল কোয়ালিফিকেশন অফ আ পারসন, এটা হতে পারে কি দেখো, উইচ রিকোয়ার ক্যারিং অন এনি অ্যাক্টিভিটি উইচ কুড বি কনসিডার অ্যাজ আ প্রফেশন। ঠিক আছে, দেয়ার শুড বি সাম স্পেশাল কোয়ালিফিকেশন অফ আ পারসন, মানে স্কিল এবং অ্যাপার্ট ফ্রম দ্য স্কিল অ্যান্ড অ্যাবিলিটি পাশেও তার একটা কোনো একদম স্পেসিফিক কোনো কোয়ালিফিকেশন আছে সেই পার্সন। এবং এই কোয়ালিফিকেশনটা দেখো হ্যাভিং এডুকেশন, এমন হতে পারে যে কোয়ালিফিকেশনটা সে কোনো কলেজ, কোনো ইউনিভার্সিটি অথবা কোনো ইনস্টিটিউট, অর ইট মে ইভেন বাই এক্সপিরিয়েন্স, হ্যাঁ, এভাবে সে হয়তো অর্জন করেছে। তার যে স্পেশাল কোয়ালিফিকেশনসের কথা আমরা বলছি, এই কোয়ালিফিকেশনটা সে যে এডুকেশনের মাধ্যমে এই কোয়ালিফিকেশনটা সে পেয়েছে, সেটা হতে পারে কোনো কলেজ, ইউনিভার্সিটি অথবা কোনো ইনস্টিটিউট থেকে সে কোনো এডুকেশন পেয়েছে, কোনো একটা ডিগ্রি বা কোনো স্কিল সে অর্জন করেছে, অথবা একদম এক্সপিরিয়েন্সের মাধ্যমেও হতে পারে। এক্সাম্পল অফ আ প্রফেশন দেখো কি বলছে, ডক্টর, লয়ার, অডিটর, আর্কিটেক্ট, পেইন্টার, স্কাল্পচার, সার্জারি, এটসেট্রা। অ্যাজ পার সেকশন 249 প্রফেশন ইনক্লুডস ভোকেশন, তাহলে আমরা ভোকেশনও পাবো, এর মধ্যে ইনক্লুডেড আছে ভোকেশন। তাহলে দেখো আমরা এখানে আমাদের এগুলো তো আমরা চিনি, ভোকেশন এখানে আমাদের জন্য কারিগরি না, আমরা জানি ভোকেশন হলো কারিগরি। দেখো ভোকেশনের মধ্যে কি কি ইনক্লুড আছে, ভোকেশন বলছে রেফার টু এনি অ্যাক্টিভিটি অন উইচ এ পারসন স্পেন্ডস আ মেজর পার্ট অফ হিজ টাইম ইন অর্ডার টু আর্ন হিজ লাইভলিহুড, তার জীবন ধারণের জন্য সে তার সময় অধিকাংশ সময়টা সে ব্যয় করছে, এবং এই তার এই কাজের মাধ্যমে, যেমন উদাহরণ দেখো বলা হচ্ছে যে হকার হতে পারে, ফেরিম্যান হতে পারে, কার্পেন্টার হতে পারে, পটার হতে পারে, সোশ্যাল ওয়ার্ক হতে পারে, প্রিচিং রিলিজিয়ন হতে পারে, সিঙ্গার, অ্যাক্টর হতে পারে। ঠিক আছে, তাহলে আমরা স্পেশাল স্কিলের কথা বলছি, আমরা ভোকেশনের কথা বলছি, তাহলে এগুলোকে আমরা বলছি যে মিনিং অফ প্রফেশন। তাহলে বিজনেস অথবা প্রফেশন, তাহলে হয় সে একটা বিজনেস রান করছে, অথবা সে কোনো স্পেসিফিক কোনো প্রফেশনের সাথে জড়িত, সেখান থেকে যে ইনকামটা হচ্ছে সেই ইনকামটাই আমাদের এই ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্সের আন্ডারে আসবে। আচ্ছা, এখানে দেখো বলছে যে এই যে আমরা বিজনেসকে আলাদা করেছি, প্রফেশনকে আলাদা করেছি, কিন্তু বলছে ডিস্টিংশন বিটুইন বিজনেস প্রফেশন ইজ অফ নো ইম্পর্টেন্স। আমাদের এখানে যে কথাটা বলা আছে যে ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্সের ভাষায় এই বিজনেস এবং প্রফেশনকে আমরা যেভাবেই সংজ্ঞায়িত করি না কেন, ডিফাইন করি না কেন, কিন্তু এখান থেকে যে ইনকামটা আছে, এই ইনকামটা পুরোটাই কিন্তু আমরা ইনকাম ফ্রম বিজনেস অ্যান্ড প্রফেশন অর প্রফেশন এই হেডে আমরা নিয়ে আসবো। ঠিক আছে, এখানে দ্য অ্যাক্ট ট্রিট দেম on an equal footing and the charging provisions for computing taxable income are the same for all of them. ঠিক আছে, সবার জন্য একই রকম ভাবে এখানে চার্জ করা হচ্ছে। আচ্ছা, এরপরে দেখো এখানে মিনিং অফ পার্মানেন্ট এস্টাবলিশমেন্ট, এই যে বিজনেস বা প্রফেশনের জন্য যে পার্মানেন্ট এস্টাবলিশমেন্ট আছে এটা বলতে এখানে কি বোঝানো হচ্ছে। এখানে দেখো কি বলছে, এখানে প্রথমে দেখো এটা কি বলছে যে and includes profession of a person is wholly or partly carried on and includes দেখো কি বলছে a place of management হতে পারে, a place of management যেখানে যেই জায়গাটাতে থেকে ব্যবস্থাপনা হচ্ছে, ব্রাঞ্চ হতে পারে, অ্যান্ড এজেন্সি হতে পারে, অ্যান্ড অফিস হতে পারে, একটা অফিস হতে পারে, অ্যান্ড ওয়্যারহাউস হতে পারে,
আর কি বলছে ফ্যাক্টরি হতে পারে, ওয়ার্কশপ হতে পারে, ঠিক আছে, অথবা কি বলছে মাইন, অয়েল অর গ্যাস ওয়েল, quarry or any other places of exploration, exploitation or extraction of natural resources, মানে যেখান থেকে এই গ্যাস বা তেল অথবা বা এরকম কোনো খনি অথবা আমাদের পাথর যেখান থেকে উত্তোলিত হচ্ছে, এই ধরনের কোনো প্লেস, তো যেখান থেকে ন্যাচারাল রিসোর্সেসটা এক্সট্রাক্টেড হচ্ছে, এরকম কোনো প্লেসও হতে পারে সেটা, ঠিক আছে। তাহলে আমরা দেখলাম আরও কিছু আছে, দেখো এখানে a farm of plantation, a farm or plantation, একটা ফার্ম হতে পারে অথবা প্ল্যান্টেশন হতে পারে, বিল্ডিং সাইট, কনস্ট্রাকশন, অ্যাসেম্বলি অর ইনস্টলেশন প্রজেক্ট অর সুপারভাইজারি অ্যাক্টিভিটিস ইন কানেকশন দেয়ারউইথ, এগুলো হতে পারে। আর কি বলছে দ্য ফার্নিশিং অফ সার্ভিস, সার্ভিসের জন্য হতে পারে, ইনক্লুডিং কনসালটেন্সি সার্ভিস বাই আ পার্সন through employees or other personnel engaged by the person for such purpose if activities of that nature continue for the same or the connected project in Bangladesh, ঠিক আছে। বাংলাদেশের ভেতরে সার্ভিস রেন্ডারিং এর জন্য যে পার্সোনেল যে জায়গায় তারা এর সাথে কানেক্টেড, সেখানে সেটাই বলা হচ্ছে যে সেটাও একটা পার্মানেন্ট এস্টাবলিশমেন্ট হতে পারে। আর বলছে কি এনি অ্যাসোসিয়েটেড এন্টিটি অফ আ পার্সন দ্যাট ইজ কমার্শিয়ালি ডিপেন্ডেন্ট on a non-resident person where the associated entity carries out any activity in Bangladesh in connection with any sale made in Bangladesh by the non-resident person. The non-resident person টা তিনি যদি বাংলাদেশে বসে কোনো বিজনেস বা প্রফেশনের সাথে যে জায়গায় জড়িত, সেই জায়গাটা আমরা পার্মানেন্ট এস্টাবলিশমেন্ট বলবো। আচ্ছা, এরপর আসো স্কোপ অফ ইনকাম ফ্রম বিজনেস অ্যান্ড প্রফেশন। আমরা স্কোপটা একটু দেখে নিই। আমাদের সেকশন 28-এ আমাদের এটা সম্পর্কে বলা আছে, আমাদের যেই আমাদের ইনকাম ফ্রম বিজনেস অ্যান্ড প্রফেশন সেকশন 28-এ যেভাবে বলা হয়েছে, সেখান থেকে আমরা স্কোপগুলো কী কী পেলাম দেখো। এখানে দ্য ফলোইং ইনকাম অফ অ্যান অ্যাসোসি শ্যাল বি ক্লাসিফাইড অ্যান্ড কম্পিউটেড আন্ডার দ্য হেড ইনকাম ফ্রম বিজনেস অর প্রফেশন। তাহলে এই যে খাতগুলো আমরা দেখবো, সেখান থেকে ইনকামটাকে আমরা ইনকাম ফর বিজনেস প্রফেশনে আনবো। প্রথমে বলেছে প্রফিট অ্যান্ড গেইন অফ এনি বিজনেস অর প্রফেশন, কোনো বিজনেস বা প্রফেশন থেকে এনি প্রফিট বা গেইন যদি হয়, carried on or deemed to be carried on, হ্যাঁ বলে গণ্য হয়েছে বাই দ্য এসএসসি অ্যাট এনি টাইম ডিউরিং দ্য ইনকাম ইয়ার। ইনকাম ইয়ার যে কোনো একটি পার্টিকুলার ইনকাম ইয়ারে যে কোনো সময়ের মধ্যে যে বিজনেস বা প্রফেশন থেকে যেই ক্যারি করার জন্য যে গেইন বা আর্নিংসটা হচ্ছে বা প্রফিটটা হচ্ছে, সেটাকে আমরা এই বিজনেস প্রফেশনের ইনকাম হিসেবে নিয়ে আসতে পারবো। ইনকাম ডিরাইভ ফ্রম এনি ট্রেড অর প্রফেশন, professional association, কোনো professional association বা trade or other association or like nature on account of specific service performed for its member। তাহলে কোনো অ্যাসোসিয়েশন তার মেম্বারদের জন্য কোনো স্পেসিফিক যদি কোনো সার্ভিস পারফর্ম করে, সেখান থেকে যদি কোনো ইনকাম ডিরাইভড হয়, সেটাও আমরা কি করব, নিয়ে আসবো ইনকাম ফ্রম বিজনেস অ্যান্ড প্রফেশনের মধ্যে। আচ্ছা, এরপরে বলেছে ভ্যালু অফ এনি বেনিফিট অর পারকিউজিটস whether convertible into money or not, হ্যাঁ পারকিউজিট সেটা আমরা আগেও দেখেছি, যেটা মানিতে কনভার্ট করা যেতে পারে, নাও যেতে পারে, arising from business or the exercise of a profession, এটা প্রফেশন হবে। হ্যাঁ, তাহলে আমরা দেখছি যে এটা কি হলো, যে যদি এনি বেনিফিট, হ্যাঁ ভ্যালু অফ এনি বেনিফিট আর পারকিউজিটস, যে কোনো একটি বেনিফিট বা পারকিউজিটস যদি সেটা মানিতে হতে পারে অথবা মানিতে না হতে পারে, কনভার্টেবল টু দ্য মানি এরকম হয়, তাহলে সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা এই হেডে নিয়ে আসছি। আচ্ছা, আর কি বলেছে দেখো, দ্য অ্যামাউন্ট ভ্যালু অফ দ্য বেনিফিট অ্যান্ড দ্য ট্রেডিং লায়াবিলিটি রেফার্ড টু ইন সেকশন 1915। দেখো এখানে কি বলা আছে, যে এনি অ্যামাউন্ট, কোন অ্যামাউন্টগুলো, সেটা সেকশন আমাদের 1915-এ কি কি বলা আছে। অ্যান অ্যামাউন্ট রিসিভ ওয়েদার ইন ক্যাশ অর এনি আদার ম্যানার, ক্যাশে হতে পারে বা অন্য কোনো ম্যানারে হতে পারে, অ্যাজ কালেকশন অফ এনি লস চার্জড আর্লিয়ার, মানে তুমি পূর্ববর্তী কোনো বছরে তুমি লস হিসেবে চার্জ করেছো, সেটা যদি তুমি এই কোনো একটি অর্থ বছরে বা কোনো একটি আয় বর্ষে সেই লসটাকে তুমি পুনরুদ্ধার করতে পারো, তাহলে সেটাকে কিন্তু আমরা কি করব, ইনকাম হিসেবে দেখাবো। এখানে এনি ব্যাড ডেট দ্যাট ওয়াজ রিটেন অফ ইন অ্যান আর্লিয়ার পিরিয়ড, তাহলে এরকম হতে পারে যে ব্যাড ডেট একটা কোনো আর্লিয়ার কোনো পিরিয়ডে ব্যাড ডেটটাকে রিটেন অফ করা হয়েছে, যে এটা আর পাওয়া যাবে না, কিন্তু পরবর্তীতে দেখা গেল যে ব্যাড ডেটটাকে পাওয়া গেল, ব্যাড ডেটটা পাওয়া গেছে, তখন যে বছর সেটা পাওয়া গেল সেই বছরে সেটা ইনকাম হিসেবে আমরা ধরে নেব।
ঠিক আছে। আচ্ছা, এরপরে আসো, এরপরে আছে এনি অ্যামাউন্ট প্রিভিয়াসলি চার্জ অ্যাজ ইন্টারেস্ট এক্সপেন্স বাট রিমেইনড আনপেড ফর 3 ইনকাম ইয়ার্স, ঠিক আছে, শ্যাল বি ডিমড টু বি দ্য ইনকাম ডিউরিং দ্য ইনকাম ইয়ার ইমিডিয়েটলি ফলোইং দ্য এক্সপায়ারি অফ দ্য সেড 3 ইয়ার্স। তাহলে এখানে কি বলছে, এনি অ্যামাউন্ট প্রিভিয়াসলি চার্জ অ্যাজ ইন্টারেস্ট এক্সপেন্স, তুমি কোনো একটা বছরে ইন্টারেস্ট এক্সপেন্স হিসেবে চার্জ করেছো। ইন্টারেস্ট এক্সপেন্স তো আমাদের জন্য অ্যাডমিসিবল এক্সপেন্স, এটা আমরা অ্যাডমিসিবল এক্সপেন্স যখন দেখবো তখন আমরা দেখবো যে আমরা যে বড় মানির উপরে ইন্টারেস্টটা দিচ্ছি সেটা হলো অ্যাডমিসিবল এক্সপেন্স, মানে তুমি ইনকাম থেকে এই এক্সপেন্সগুলোকে বাদ দিতে পারবে। তা বাদ দিয়ে যা যে গেইনটা হবে, প্রফিট হবে, সেটা আমাদের ইনকাম হিসেবে আমরা ধরে নিই। তাহলে এখানে দেখো বলছে যে এরকম একটা ইন্টারেস্ট তুমি চার্জ করেছো কোনো একটা বছরে, কিন্তু পরবর্তী 3টা বছর পর্যন্ত ওয়েট করা যাবে যে ইন্টারেস্টটা প্রদান করা ডিউ আছে 3টা বছরে, পরবর্তী একদম সাবসিকুয়েন্ট 3 ইয়ার্স তুমি দেখতে পারবে যে 3টা বছরের মধ্যে যদি এই ইন্টারেস্ট প্রদান করা না হয়, তো ঠিক তার পরবর্তী বছরই কিন্তু এই ইন্টারেস্ট এক্সপেন্সটা ইনকাম হিসেবে ধরে নিতে হবে, ঠিক আছে। তখন এটা আর সেই যে 3 বছর আগে যেটাকে অ্যাডমিসিবল এক্সপেন্স ধরা হয়েছিল সেটা এখানে আর তখন আর থাকবে না, যে এই 3 বছরের মধ্যে যদি ইন্টারেস্টটা প্রদান করা না হয়, ঠিক আছে। তারপরে বলেছে এনি বেনিফিট রিসিভড ইন রেসপেক্ট অফ ট্রেডিং লায়াবিলিটিস should be the income in the year of such received is not considered earlier। তাহলে কোনো ট্রেডিং লায়াবিলিটি যদি পাওয়া যায়, হ্যাঁ, কোনো একটি ইনকাম বছরে পাওয়া যায় যেটা আগে আর্লিয়ার কোনো কনসিডারেশনে আনা যায়নি, তাহলে সেই বেনিফিট, যেই বেনিফিটটা রিসিভ করা হচ্ছে, তাহলে সেই বেনিফিটটা আমাদের কি হবে, ইনকাম হিসেবে কাউন্ট করা হবে। ইফ এনি ট্রেডিং লায়াবিলিটি either in part or full, হতে পারে পার্ট অথবা ফুল, has not been paid in 3 years after the deduction made in this respect, such amount be deemed to be the income during the income year immediately following the expiry of the। তাহলে ট্রেডিং লায়াবিলিটি আমরা অনেক কিছু প্রদান করছি, তাহলে কোন একটা ডিউ আমরা দেখিয়েছি যে অ্যাক্রুড এক্সপেন্স আমরা দেখিয়েছি যেটা পেমেন্ট করার কথা ছিল, তাহলে পরবর্তী 3 বছরের মধ্যে যদি আমরা সেটা পেমেন্ট না করি, তাহলে সেটা কিন্তু আমাদের কি হবে, আমাদের মানে 3 বছর শেষ হওয়ার ঠিক পরবর্তী বছরটাতে এটা আবার অ্যাড হয়ে যাবে তোমার ইনকাম হিসেবে। আচ্ছা, এখানে কি বলছে, দ্য এক্সেস অ্যামাউন্ট রেফার্ড টু ইন সেকশন 1916 বলছে কি, দ্য ফর এক্সাম্পল দ্য ব্যালেন্সিং চার্জ অফ এনি বিল্ডিং মেশিনারি প্ল্যান্ট, ঠিক আছে, কোনো বিল্ডিং মেশিনারি বা প্ল্যান্ট এটা ইউজ ফর দ্য পারপাস অফ বিজনেস জন্য, যেটা ইউজ করা হয়েছে বিজনেস অথবা প্রফেশনের জন্য, যেই বিল্ডিং মেশিনারি বা প্ল্যান্ট ব্যবহৃত হয়েছে, সেই মেশিন বা বিল্ডিং বা প্ল্যান্ট সেটাকে যদি যখন আমরা হস্তান্তর করছি বা বিক্রয় করছি, তখন সেখান থেকে যদি কোনো ব্যালেন্সিং ফিগার আসে, তাহলে তার উপর সেটাকে আমরা ইনকাম বলবো। তাহলে ব্যালেন্সিং ফিগার কথাটার মানে কি, দেখো এটা আমরা একটা এক্সাম্পল দেখে বোঝার চেষ্টা করি। এখানে কি বলেছে, মেশিন ওয়াজ সোল্ড টাকা 80,000, 80,000 টাকায় বিক্রি হয়েছে মেশিনটা, উইথ রিটেন ডাউন ভ্যালু হলো 50,000 টাকা। তবে রিটেন ডাউন ভ্যালু মানে কি, অরিজিনাল কস্ট থেকে তুমি ডেপ্রিসিয়েশন বাদ দিলে যেটা থাকে সেটাকে আমরা রিটেন ডাউন ভ্যালু বলি। অ্যান্ড ওয়াজ অরিজিনালি পারচেস টাকা 70,000, তাহলে 70,000 হলো অরিজিনালি পারচেস, বিক্রি করা হচ্ছে 80,000-এ, আর রিটেন ডাউন ভ্যালু হলো তার 50,000। তাহলে দেখো আমাদের এখানে টোটাল গেইনটা কত, টোটাল গেইন অন সেল হলো সেলস প্রসিড মাইনাস রিটেন ডাউন ভ্যালু, তার মানে হলো কত, 30,000 টাকা হলো টোটাল গেইন, ঠিক আছে, টোটাল গেইন হলো 30,000 টাকা। আর আমাদের যে ম্যাক্সিমাম লিমিটের কথা বলা আছে, দেখো ম্যাক্সিমাম লিমিট ফর দ্য ব্যালেন্সিং চার্জ কত হবে, অরিজিনাল কস্ট থেকে আমরা রিটেন ডাউন ভ্যালুটা বাদ দিলে যত থাকে সেটা হলো আমাদের ম্যাক্সিমাম লিমিট। তাহলে অরিজিনাল কস্ট হলো আমাদের 70,000 টাকা, আর রিটেন ডাউন ভ্যালু হলো 50,000 টাকা, তাহলে 20,000 টাকা হলো আমাদের কি, আমাদের ম্যাক্সিমাম লিমিট ফর ব্যালেন্সিং চার্জ। তাহলে এখানে 20,000 টাকা আমাদের ম্যাক্সিমাম লিমিট। আচ্ছা, তাহলে ক্যাপিটাল গেইন হলো কতটুকু, ক্যাপিটাল গেইন মানে হলো আমাদের অরিজিনাল কস্ট থেকে সোল প্রাইসের যে ডিফারেন্সটা, তাহলে আমাদের সোল কত হয়েছে অ্যাট 80,000, আর অরিজিনাল কস্ট থেকে ছিল 70,000, তাহলে 10,000 হলো আমাদের কত, 10,000 হলো আমাদের ক্যাপিটাল গেইন, ঠিক আছে। আর ব্যালেন্সিং তাহলে কত থাকে, আমাদের 30,000 টাকা হলো টোটাল গেইন, সেখান থেকে ক্যাপিটাল গেইন বাদ দিলে আমাদের ব্যালেন্সিং ফিগার দেখো কত থাকে, 20,000। তাহলে আমাদের ম্যাক্সিমাম লিমিটও 20,000, তাহলে এই 20,000 হলো আমাদের জন্য, আমাদের এখানে আমরা কি বলতে পারি, এটা আমাদের
মানে এটা যদিও রেভিনিউ গেইন না, এটা রেভিনিউ গেইন আমরা আগে যখন আমরা এগ্রিকালচার ইনকাম করি তখন এই ধরনের একটা উদাহরণ কিন্তু আমরা দেখেছি। তাহলে সেখানে আমাদের অ্যাকচুয়ালি সোল্ড প্রাইস অ্যান্ড মাইনাস রিটেন অন ভ্যালু, এটাই হলো আমাদের মানে এই ব্যালেন্সিং চার্জের সূত্র। তাহলে এখানে ম্যাক্সিমাম লিমিট ছিল 20,000, এটা 20,000টি আমরা নিয়ে নিলাম। আচ্ছা, তাহলে দেখো এখানে সো ব্যালেন্সিং চার্জ ইজ দ্য নাথিং বাট দ্য রেভিনিউ গেইন। এটা আমি বলেছিলাম এটা কিছুই না, এটাই হলো রেভিনিউ গেইন। দ্যাট ক্যান বি শোন অ্যাজ ইনকাম আন্ডার দিস হেড, যেটা আমরা এই ইনকাম ফ্রম বিজনেস অ্যান্ড প্রফেশন এটার মধ্যে দেখাতে পারবো। আমাদের এই যে 30,000 টাকার মধ্যে 10,000 টাকা আমরা দেখাবো ক্যাপিটাল গেইনের হেডে। আমাদের ক্যাপিটাল গেইনে তো আলাদা একটা হেডিং আছে আমাদের ইনকামের। তাহলে ক্যাপিটাল গেইনে আমাদের যাবে 10,000 টাকা, আর 20,000 টাকা যেটাকে আমরা বলছি ব্যালেন্সিং চার্জেস। এই ব্যালেন্সিং চার্জ যেটা, সেই ব্যালেন্সিং চার্জটা হলো আসলে রেভিনিউ গেইন, এই রেভিনিউ গেইন। সুতরাং এই রেভিনিউ গেইনটাকে আমরা অংশটুকুকে আমরা নিয়ে যাব ইনকাম ফ্রম বিজনেস অর প্রফেশনে। এবং এটার ম্যাক্সিমাম লিমিটটা কিন্তু দেখো, ম্যাক্সিমাম লিমিট দেওয়া আছে অরিজিনাল কস্ট মাইনাস রিটেন ডাউন ভ্যালু। আচ্ছা, তাহলে এরপরে দেখো এখানে আরেকটা এক্সাম্পল আছে যে আমরা তো দেখেছি যে আমাদের একটা ক্যাপিটাল গেইন আছে। যদি ক্যাপিটাল গেইন না হয় সেক্ষেত্রে আমরা কি করব, মানে এখানে দেখো বলছে মেশিন ওয়াজ সোল্ড এর টাকা 60,000। তাহলে 60,000 এ বিক্রি হলে আমাদের অরিজিনাল কস্ট ছিল কত, 70,000। তাহলে তো এখানে আর কোনো ক্যাপিটাল গেইন নেই, তাহলে রিটেন ডাউন ভ্যালু হলো 50,000। তাহলে আমাদের ব্যালেন্সিং চার্জ কত হবে বা রেভিনিউ গেইন কত? তাহলে আমাদের দেখো টোটাল গেইনটাই হলো রেভিনিউ গেইন না, আমাদের দেয়ার উইল বি নো ক্যাপিটাল গেইন। তাহলে দ্য ব্যালেন্সিং চার্জ হলো যেটা সেলস প্রসিড মাইনাস হলো আমাদের রিটেন ডাউন ভ্যালু 50,000। তাহলে এখানে 10,000 টাকা অনলি, এটাই হলো আমাদের জন্য রেভিনিউ গেইন এবং এটাই ব্যালেন্সিং চার্জেস। এবং এই 10,000 টাকাকে আমরা ইনকাম ফ্রম বিজনেস অ্যান্ড প্রফেশন এই হেডে নিয়ে যাব। ঠিক আছে, তাহলে এটা আমরা কিসের জন্য দেখলাম? এটা দেখলাম যে বিজনেস আর প্রফেশনের মধ্যে আমরা যেই অ্যাসেটগুলো ব্যবহার করি সেটা হস্তান্তর বা বিক্রয়ের থেকে যদি কোনো গেইন হয়, সেই গেইনটাকে আমরা কীভাবে ট্রিট করব, সেটা ইনকাম ট্যাক্সে কীভাবে দেখানো হবে সেটা আমরা দেখে নিলাম। আচ্ছা, এরপরে দেখো বলেছে দ্য এক্সেস অ্যামাউন্ট রেফার টু সেকশন 1980 কি আছে, সেটা হলো কম্পেনসেশন রিসিপ্ট, ইনকাম ফ্রম কম্পেনসেশন রিসিপ্ট। মানে এর আগে আমরা দেখলাম যে বিক্রয় করে মানে ফিক্সড অ্যাসেটগুলো বিজনেস বা প্রফেশনে ব্যবহৃত যে ফিক্সড অ্যাসেটগুলো আছে সেগুলো বিক্রয় থেকে প্রাপ্ত যে আয়, যে প্রফিটটা বা যে গেইনটা, সেটা আমরা কীভাবে দেখবো। আর এটা হলো যদি কোনো কারণে ডিস্ট্রয় হয়ে যায়, হ্যাঁ, যদি আমাদের যে অ্যাসেট বা অ্যাসেটগুলো আছে ইনকাম আমাদের বিজনেস বা প্রফেশনে ব্যবহৃত হচ্ছে, সেই অ্যাসেটগুলোকে আমাদের যদি কোনো কারণে ডেমোলিশড বা ডিস্ট্রয় অথবা ডিসকার্টেড হয়ে যাচ্ছে, তার জন্য যদি কোনো ইন্স্যুরেন্স করা থাকে এবং সেই ইন্স্যুরেন্সের কম্পেনসেশন যদি আমরা পাই, সেটাকে কীভাবে ট্রিট করা হবে সেটা আমরা দেখব। এক্সেস অ্যামাউন্টটা আমাদের কীভাবে যাবে, এক্সেস অ্যামাউন্টটা আমাদের কী হবে, আমাদের এই ইনকাম ফ্রম বিজনেস বা প্রফেশনের মধ্যে যাবে। ঠিক আছে, তাহলে দেখো এখানে একটা উদাহরণ আছে মেশিন উইথ 70,000 টাকা অরিজিনাল কস্ট, একটি মেশিন যার অরিজিনাল কস্ট হলো 70,000 টাকা, আর 50,000 টাকা হলো রিটেন ডাউন ভ্যালু। আচ্ছা, আর টোটালি ডিস্ট্রয়েড বাই ফায়ার, ঠিক আছে, এগেনস্ট উইচ দেয়ার ইজ অ্যান অ্যাক্টিভ ইন্স্যুরেন্স পলিসি, এবং সেখান থেকে টাকা 60,000 ক্যান বি রিকভার্ড ফ্রম দ্য ইন্স্যুরেন্স কোম্পানি। তাহলে ইন্স্যুরেন্স কোম্পানি এই যে ডিস্ট্রয় হয়েছে সেখান থেকে সে কত টাকা দিবে, 60,000 টাকা দিবে। তাহলে দেখো আমরা এটা কিভাবে করব, দেখো তাহলে আমাদের ব্যালেন্সিং চার্জ হলো রিকভারেবল ভ্যালু আর মাইনাস রিটেন ডাউন ভ্যালু। তাহলে রিকভারেবল ভ্যালু হলো আমাদের 60,000 আর রিটেন ডাউন ভ্যালু হলো আমাদের 50,000। তাহলে 10,000 টাকা আমরা ব্যালেন্সিং ফিগার হিসেবে ধরবো। ঠিক আছে, যে অতিরিক্ত টাকাটা পাওয়া গেল সেটা হলো আমাদের ব্যালেন্সিং ফিগার, মানে হলো এই অ্যামাউন্টটা আমরা ইনকাম ফ্রম বিজনেস অ্যান্ড প্রফেশন এই হেডে নিয়ে যাব। আচ্ছা, আর যদি স্ক্র্যাপ ভ্যালু থাকে, আচ্ছা, আর ম্যাক্সিমাম লিমিট এখানে বলা আছে যে অরিজিনাল কস্ট মাইনাস রিটেন ডাউন ভ্যালু 20,000 টাকা, এটা ম্যাক্সিমাম ভ্যালু। ইন সাচ কেস দেয়ার ইজ নো চান্স অফ হ্যাভিং ক্যাপিটাল গেইন। সাধারণত এখানে ক্যাপিটাল গেইন আমরা পাই না, সাধারণত দেখা যায় না, কারণ এটা তো হঠাৎ ডিস্ট্রয় হয়ে গেছে, সুতরাং এটা একটা লসের মধ্যে আমরা থাকবো। আচ্ছা, আর বাট দ্য ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ব্যালেন্সিং চার্জ উইল ফার্দার বি রিডিউসড। হ্যাঁ, রিডিউসড হয় কীভাবে, যদি কোনো স্ক্র্যাপ ভ্যালু থাকে। কি বলেছে, ইফ এনি মানি ক্যান বি রিকভার্ড থ্রু স্ক্র্যাপিং। এই যে অ্যাসেট যেটা
আগুনে বিনষ্ট হয়ে গেল সেটাকে যদি বিক্রি করে কিছু মূল্য পাওয়া যায়, স্ক্র্যাপ যদি কিছু ভ্যালু পাওয়া যায়, তাহলে রিটেন ডাউন যে ভ্যালু আছে সেই ভ্যালুটা কিন্তু কমে আসবে, মানে সেখান থেকে আমরা স্ক্র্যাপটাকে বাদ দেব। দেখো এখানে বলেছে ইফ ইন দিস সিচুয়েশন, এই সিচুয়েশনে দ্য বার্ন মেশিন ক্যান বি সোল্ড ইন দ্য মার্কেট অ্যাজ এ স্ক্র্যাপ ভ্যালু অফ টাকা 2000। যদি আমরা এই যে আগুনে বিনষ্ট হয়ে গেল যে মেশিনটা, এটাকে যদি আমরা স্ক্র্যাপ হিসেবে বাজারে 2000 টাকায় বিক্রি করতে পারি, তাহলে আমার ব্যালেন্সিং চার্জ কত হবে? দেখো ম্যাক্সিমাম অ্যামাউন্ট ফর ব্যালেন্সিং চার্জ হলো অরিজিনাল কস্ট মাইনাস রিটেন ডাউন ভ্যালু মাইনাস স্ক্র্যাপ ভ্যালু। ঠিক আছে, তাহলে আমাদের অরিজিনাল কস্ট হলো কত টাকা? অরিজিনাল কস্ট হলো আমাদের 70,000 টাকা, সেখান থেকে রিটেন ডাউন ভ্যালু বাদ দিব, মানে 20,000 টাকা রইলো, সেখান থেকে আবার 2,000 টাকা বাদ দিব স্ক্র্যাপ ভ্যালু, তার মানে এই যে 18,000 টাকা হলো আমার কি ব্যালেন্সিং চার্জ, ম্যাক্সিমাম লিমিট ফর ব্যালেন্সিং চার্জ। সেখানে কিন্তু আর 20,000 টাকা আমার ম্যাক্সিমাম লিমিট নয়। আচ্ছা, এরপরে দেখো আর কি আছে আমাদের, এরপরে বলছে দ্য সেল প্রসিডস রেফার টু ইন সেকশন 1920। এখানে কি আছে দেখো, ফর এক্সাম্পল সেলস প্রসিড অফ এনি অ্যাসেট আন্ডার ফর সায়েন্টিফিক রিসার্চ। যদি বিজনেস বা প্রফেশনে সায়েন্টিফিক রিসার্চ যদি কেউ করে, জড়িত থাকে, সেই ক্ষেত্রে কী হবে? তাহলে সেলস প্রসিড অফ এনি অ্যাসেট ইউজ ফর সায়েন্টিফিক রিসার্চ to the extent such proceeds do not exceed the amount of expenditure allowed as deduction under section 9। তাহলে এখানে যে ডিডাকশনটা বলা আছে, যে এখানে অ্যামাউন্ট অফ এক্সপেন্ডিচার অ্যালাউড অ্যাজ ডিডাকশন, এই যে আমাদের যে সেকশন আছে সেখানে যে অ্যামাউন্টটা বলা আছে সেই অ্যামাউন্ট অনুযায়ী আমরা এটাকে মানে সেলস প্রসিডটাকে অ্যাড করব। The amount of income under section 1923 দেখো বলা আছে, ফর এক্সাম্পল 3% of the export value of the garments exportable, গার্মেন্টস এক্সপোর্টেবল যে ভ্যালু তার এক্সপোর্ট আইটেম, তার 3% যদি কোনো এসএসসি রিসিভ করে এগেইনস্ট দ্য এক্সপোর্ট কোটা অ্যাজ ট্রান্সফার টু এনি এসএসসি, যদি কোনো এসএসসি কে ট্রান্সফার করা হয়, তাহলে সেটাও আমাদের কী হবে? ইনকাম হিসেবে, এই ইনকামটাকেও আমরা ইনকাম ফ্রম বিজনেস অ্যান্ড প্রফেশন হিসেবে ধরবো। আচ্ছা, আর পার্শিয়াল ইনকাম কিছু আছে যেগুলোকে আমরা আমাদের বিজনেস অথবা প্রফেশন ইনকামের মধ্যে আসে। যেমন দেখো কি কি আছে এখানে, যেমন আমি একবারে দিয়ে দিয়েছি, এখানে যেমন দেখো কি আছে, দ্য সেল অফ টি। আমরা এগ্রিকালচারাল যে ইনকাম ফ্রম এগ্রিকালচার, সেখানে আমরা দেখেছি যে টি মানে চা বাগান থেকে যে আয়টা হচ্ছে, সেই আয়টাকে আমরা দুভাগে ভাগ করেছিলাম। একটা হলো 60% হলো এটা এগ্রিকালচারাল খাত ধরেছি, আর 40% হলো আমরা বিজনেস প্রফেশন খাতে ধরেছি। তাহলে সেই 40% এখানে চলে আসবে। অর্থাৎ এখানে চা বাগানে যখন চা উৎপাদন হচ্ছে, চার পাতা তৈরি হচ্ছে, সেই পাতাটা পাশে একদম চা বাগানের সাথে যেটা ভেতরে যেটা কারখানা থাকে, সেখানে সেই চাটা প্রসেস হচ্ছে, চায়ের পাতা প্রসেস হয়ে চা উৎপাদন হচ্ছে, এবং সেটা বিক্রয় করে কিন্তু টাকা পাওয়া যাচ্ছে। এটা শুধু চায়ের পাতা বাজারে নিয়ে চলে যাওয়া, মানে যে একদম যে গাছ থেকে পাতা উত্তোলন করা হলো সেটা বাজারে নিয়ে গেছে, সেটা হলো না। তাহলে এই যে প্রসেস হচ্ছে, এই প্রসেসটা কিন্তু একটা ইন্ডাস্ট্রিয়াল, মানে এটা একটা স্পেশাল প্রসেস, মানে এটা নর্মাল প্রসেস না। নর্মাল প্রসেস হলে আমরা পুরোটাকে আমরা এগ্রিকালচার খাতে নিয়ে যেতাম। তাহলে এই 40% টি এর জন্য 40% যে টি চায়ের বিক্রয় থেকে যে আয়, তার 60% আমরা ধরবো এগ্রিকালচার, আর 40% আমরা ধরবো বিজনেস অর প্রফেশন। একইভাবে রাবারের ক্ষেত্রেও তাই, রাবারেও আমরা একটা দেখবো যে এটা প্রসেসের মাধ্যমে এটা বাজারে মার্কেটেবল করা হচ্ছে। সুতরাং এখানেও কিন্তু আমাদের 60% হলো এগ্রিকালচারাল ইনকামে যাবে, মানে রাবার বাজারে বিক্রয় করার পরে যে সেলস ভ্যালুটা পেলাম তার 60% যাবে এগ্রিকালচার, আর 40% আমাদের যাবে আসবে হলো ইনকাম অ্যান্ড প্রফেশনে। এবং একইভাবে টোব্যাকো, সুগার এবং আদার এগ্রিকালচার প্রোডাক্ট, যার জন্য একটা স্পেশাল প্রসেস, হ্যাঁ, ইন্ডাস্ট্রিয়াল প্রসেস টু মেক ইট মার্কেটেবল। নর্মাল প্রসেস কিন্তু না, হ্যাঁ, ইন্ডাস্ট্রিয়াল প্রসেস, মানে এটা একটা কারখানায় দরকার আছে যে এটাকে প্রসেস করা, এটাকে মার্কেটেবল করার জন্য। তাহলে সেক্ষেত্রে বলা হয়েছে যে আমরা যে ইনকামটা আমরা পাবো এগুলো বাজারে বিক্রয় করে, সেখান থেকে এটা এই যে র মেটেরিয়াল যেটা ছিল, মানে যেটা যেটা উৎপাদন করা হয়েছে, সেটার ফেয়ার ভ্যালু, দেখো বলা হয়েছে ফেয়ার ভ্যালু অফ দ্য র মেটেরিয়াল প্রডিউসড, সেটা বাদ দেওয়ার পর বাকিটাকে আমরা কি হিসেবে ধরবো? আমরা এই ইনকাম ফ্রম বিজনেস অর প্রফেশন হিসেবে দেখবো। অ্যাকচুয়ালি আমরা সুগার কেনের ক্ষেত্রেও দেখবো, সুগার এই 40% এবং 60% এরকমই প্র্যাকটিস আছে। আচ্ছা,
এরপরে আসো আমরা অ্যালাউয়েবল ডিডাকশন অ্যান্ড অ্যাডমিসিবল এক্সপেন্স। আমরা এখানে আসলে দেখো অ্যালাউয়েবল ডিডাকশন অ্যান্ড অ্যাডমিসিবল এক্সপেন্সে আমরা 4টা হেডে পড়বো। যেমন আন্ডার আইটি অর্ডিন্যান্স 1984 সেকশন 29 কি বলা আছে, ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স 1984 সেকশন 29, এখানে অ্যাডমিসিবল এক্সপেন্স কি বলা আছে এটা আমরা পড়বো। তারপরে পড়বো আন্ডার আইটি রুলস 1984 ইনকাম ট্যাক্স রুলস, এটা অর্ডিন্যান্সে এটা রুলসে কি অ্যাডমিসিবল এক্সপেন্স হিসেবে ধরা হয়েছে। আর এছাড়া আমাদের অ্যাডমিসিবল বিজনেস লসেস, ঠিক আছে, কি বলা আছে। আর আমাদের আদার অ্যাডমিসিবল এক্সপেন্সেস আন্ডার অ্যাকাউন্টিং প্রিন্সিপালস। তাহলে আমরা এই 4টা হেডে আমাদের এই যে আমাদের যে ইনকাম ফ্রম বিজনেস অ্যান্ড প্রফেশনস, এটার যে আমরা তো গেইন যা আসছে মানে ইনকাম থেকে এই এক্সপেন্সগুলো বাদ দেওয়ার পরে যে গেইন বা প্রফিটটা আসছে সেটা আমাদের এই ইনকাম হেডে আসবে। তাহলে কোন এক্সপেন্সগুলোকে আমরা বাদ দিতে পারবো। সাধারণত যেটা দেখা যায় যে আমরা বিজনেস প্রফেশনের বিজনেসটা রানিং করার জন্য যেটা নর্মাল মানে একদম পরিচালনার জন্য যে ব্যয়গুলো আছে সেই ব্যয়গুলোকে আমাদের জন্য সেই ব্যয়গুলো আমাদের জন্য অ্যাডমিসিবল এক্সপেন্স। তবে ফিউচার কোনো কিছুর জন্য আমরা যদি কোনো এক্সপেন্স রাখি সেটা আবার অ্যাডমিসিবল না, আমরা এগুলো দেখব। তাহলে এটা আমি নেক্সট ক্লাসে এটা শুরু করি। আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে যেটা এই অ্যাডমিসিবল এক্সপেন্সগুলো আমরা দেখে নেব, এবং এটা একটু খুব ডিটেলসে পড়াটা কিন্তু জরুরি। হ্যাঁ, এটা একটু ডিটেলসে দেখতে হবে, একদম 4টা হেডে আমরা ডিটেলসে দেখবো। তাহলে ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে এই অ্যাডমিসিবল এক্সপেন্স দেখবো, এবং কিছু আবার ইনঅ্যাডমিসিবল এক্সপেন্স আছে সেগুলো কী জিনিস, সেগুলো কীভাবে হয় সেটা আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখে নেব। ঠিক আছে, তাহলে আজকে আমি এ পর্যন্তই শেষ করছি। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা ইনকাম ফ্রম বিজনেস আর প্রফেশনের ক্ষেত্রে ইনকাম থেকে কোন এক্সপেন্সগুলোকে আমরা বাদ দিতে পারবো সেইগুলো আমরা ইনশাল্লাহ দেখার চেষ্টা করব। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।